আপনার চিন্তার নিয়ন্ত্রণ যদি অন্যের হাতে চলে যায়, আপনার আত্মার দখল যখন অন্য কেউ নিয়ে নেয়, তখন সেই রাতে পৃথিবীতে জেগে ওঠে শয়তান। বর্তমান সময় দেরাদুনের বাসিন্দা কবির ঋষি জঙ্গলের এক কোণে মরে পড়ে থাকা পোকায় ধরা একটা ইঁদুরের দেহ তুলে এনে মাটির নিচের একটি ঘরে বন্দি ভয়াবহ চেহারার জিভ কাটা এক রহস্যময় ব্যক্তিকে দেন। পচে যাওয়া পোকায় খাওয়া সেই ইঁদুরের দেহটুকুই সেই বন্দি বুভুক্ষভাবে খেতে থাকে। আর এখানেই প্রশ্ন জাগে, মানুষের খাওয়ার অযোগ্য অখাদ্য সেই খাবার কেন সেই বন্দিকে দেওয়া হচ্ছে? আর মাটির নিচের ঘরে গোপনে আটকে থাকা কে এই বন্দি? ফ্ল্যাশব্যাক 1, ঠিক 365 দিন আগে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা কবির ঋষির স্ত্রী জ্যোতি আর 2 সন্তান জাহ্নবী আর ধ্রুবকে নিয়ে হাসি খুশি আর সুখের সংসার। বড় মেয়ে জাহ্নবী একেবারেই পাপাকিপারি, আর সন্তানদের চোখে হারায় কবির। ভালোবাসায় পূর্ণ পরিবারটি সিদ্ধান্ত নেয় শহর থেকে দূরে তাদের ফার্ম হাউস জাহ্নবী কুটিরে তারা সবাই পরের দিন ছুটি কাটাতে যাবে। ফ্ল্যাশব্যাক 2, ঠিক 364 দিন আগে সকালবেলা। নেক্সট ডে সকালে স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে গাড়িতে করে জাহ্নবী কুটিরের দিকে যাত্রা শুরু করে কবির। রাস্তায় হঠাৎ এক ধাবাতে তাদের সাথে বনরাজ কাশ্যপ নামে এক ব্যক্তির পরিচয় হয়। আর পরিচয়ের শুরুতেই জাহ্নবীকে তার পরোটার বদলে একটি লাড্ডু অফার করে বনরাজ। আপাত দৃষ্টিতে সাধারণ সেই লাড্ডুটি খাওয়ার সাথে সাথেই জাহ্নবীর মধ্যে এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি জেগে ওঠে। ধাবা থেকে চলে আসার সময় সবাইকে লুকিয়ে গাড়িতে বসে থাকা জাহ্নবীকে একটি বিস্কিটের প্যাকেট দেয় বনরাজ এবং জাহ্নবীকে আদেশ দেয় ফার্ম হাউসে পৌঁছেই সবাইকে লুকিয়ে সেই বিস্কিটগুলো খেয়ে নিতে। ফ্ল্যাশব্যাক 3, ঠিক 364 দিন আগে বিকেলবেলা। ফার্ম হাউসে পৌঁছেই সবাই এর নজর এড়িয়ে বিস্কিটগুলো খেয়ে নেয় জাহ্নবী। এই সময় জ্যোতি ভুল করে তার ফোন জলে ভিজিয়ে ফেলে আর সেটি শুকোবার জন্য চালের কৌটোতে রেখে দেয়। আর তারপরেই ফার্ম হাউসের দরজার কাছে দেখা যায় বনরাজকে। জাহ্নবীকে দিয়ে কায়দা করে গেট খোলায় বনরাজ, আর কবিরকে বনরাজ জানায় তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই সামান্য একটু সময়ের জন্য সে কবির এবং জ্যোতিকার কাছে আশ্রয় চায়। যাই হোক, কবিরের পরিবারের কাছে বনরাজের উপস্থিতি ক্রমশ অস্বস্তিকর হয়ে ওঠে এবং জ্যোতি কবিরকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এদিকে বনরাজ জাহ্নবীকে তার কলেজ জীবন এবং সম্পর্কের ব্যাপারে ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করে। আর এই সময় থেকেই ধীরে ধীরে বোঝা যেতে থাকে জাহ্নবী আস্তে আস্তে বনরাজের বশে চলে আসছে। সেই সময় জাহ্নবীর ছোট ভাই ধ্রুব এসে তার সাথে খেলার জন্য জাহ্নবীকে বিরক্ত করতে থাকে। বনরাজের আদেশ অনুযায়ী জাহ্নবী ধ্রুবকে বিপজ্জনকভাবে উঁচুতে দুলিয়ে দেয়। তাই ভয় পেয়ে সাহায্যের জন্য ধ্রুব চিৎকার করে কবির এবং জ্যোতিকে ডাকে। জাহ্নবীর আচরণে ভীত হয়ে কবির এবং জ্যোতি তাকে থামায় আর কবির বনরাজকে চলে যেতে বলে, কিন্তু বনরাজ তা প্রত্যাখ্যান করে। কবির তাকে শারীরিকভাবে তাড়িয়ে দেওয়ার আগেই জাহ্নবী বনরাজের নির্দেশ অনুযায়ী কবিরকে থামায়। আর তখনই বনরাজ জানায় জাহ্নবীর সমস্ত চিন্তা ভাবনা, ঠিক ভুল বোঝার ক্ষমতা, সবকিছুর মালিক এখন শুধু বনরাজ নিজে, কারণ সে জাহ্নবীর ওপর তন্ত্রের এক ধরনের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যার নাম বশীকরণ। কিন্তু কি এই বশীকরণ? আর এই 2025-এও কি সত্যি এরকম তন্ত্রমন্ত্রের কবলে পড়ার ঘটনা আজও ঘটে? বশ করা মানে কি? কাউকে বশ করা মানে তাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ একজন নিজের ইচ্ছেতে যা করতে চায় তা করতে না দেওয়া, কিংবা যা করতে চায় না তা করিয়ে নেওয়া। কিন্তু সত্যিই কি বশীকরণ করা সম্ভব? ডাকার্নব বা অন্যান্য বিভিন্ন তন্ত্রে বশীকরণ বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর ওপর সাধকের নিয়ন্ত্রণ করার শক্তিকে বলা হয়েছে। মানুষ মন্ত্র সাধনা বা যোগ সাধনার দ্বারা নিজের ষড়রিপুকে বশ করতে পারে, তাই সেই অর্থে বশীকরণ অবশ্যই সম্ভব। কিন্তু তামসিক নিম্নমানের কিছু সাধক এই পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বশ করার চেষ্টা করেন আর অর্থ উপার্জন করেন। এই নিম্ন স্তরের সাধক একজন নিম্নমানের সাধারণ মানুষের থেকেও বেশি নীচ আর প্রতারক। এরা অর্থের জন্য ধর্মকেও কলুষিত করতে কুণ্ঠাবোধ করেন না।
আর এদের মাধ্যমে তন্ত্রবিদ্যার মারফতে বশীকরণ বা নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে অন্ধবিশ্বাসের কবলে পড়ে হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন আজও। যেমন প্রথম ঘটনা 28 ফেব্রুয়ারি 2025, মহারাষ্ট্রের অমরাবতী জেলার চিখালদারা তালুকের সিমোরি গ্রামে লোকাল গুনিনের বিধান অনুযায়ী 22 দিনের নিষ্পাপ শিশুকে গরম লোহার রড দিয়ে 65 বার ছ্যাঁকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ঘটনা 20 মার্চ 2024, বাদাউনে 2 হিন্দু শিশুর গলা কেটে রক্তপান। তৃতীয় ঘটনা 8 এপ্রিল 2022, তন্ত্রমন্ত্রের জন্য নিরপরাধ শিশুদের বলি দেওয়া হচ্ছে, বশীকরণ, ধন সম্পদ এবং সন্তান লাভের লোভে খুন হচ্ছে। আসলে সঠিক তন্ত্রমতে বশীকরণ সিদ্ধি যে সাধক লাভ করেন তিনি সামান্য পয়সার লোভের অনেক ঊর্ধ্বে। সামান্য অর্থের লোভে তিনি ওই সিদ্ধির প্রয়োগ কখনোই করবেন না, তাঁরা দোকান খুলে বসেন না। ফ্ল্যাশব্যাক 3, ঠিক 364 দিন আগে, সেদিন সন্ধ্যাবেলা ভয়ানক বৃষ্টিতে বনরাজের বশীকরণের সফলতা প্রমাণ করার জন্য জাহ্নবী ঘরের সমস্ত ফোন ভেঙে দেয় আর ঘরের ইন্টারনেট কানেকশন কেটে দেয়। বনরাজ জাহ্নবীকে শুকনো চা পাতা খেতে বাধ্য করে, এমনকি জাহ্নবীকে তার বাবাকে চড় মারতেও বাধ্য করে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন বনরাজ কবির এবং জ্যোতিকে জানায় জাহ্নবীকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য সে জাহ্নবীকে তার সঙ্গে নিয়ে যেতে চায় এবং তার জন্য জাহ্নবীর বাবা মার অনুমতি প্রয়োজন। তার ফলে যখন কবির রেগে গিয়ে বনরাজকে মারতে শুরু করে তখন বনরাজ জাহ্নবীকে ধ্রুবকে আঘাত করার নির্দেশ দেয়। এক ভয়াবহ মুহূর্তে জাহ্নবী তার ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, যার ফলে ধ্রুব গুরুতর আহত হয়। হতাশ হয়ে জ্যোতি যে ফোনটি সে আগে চালের পাত্রে রেখেছিল সেই ফোনটি থেকে গোপনে পুলিশ হেল্পলাইনে ফোন করে। পুলিশ এসে পৌঁছালে বনরাজ তৎক্ষণাৎ জাহ্নবীকে প্রাণঘাতী অবস্থায় ফেলে দেয়। সে তাকে হাতে একটি দেশলাইয়ের কাঠি নিয়ে আগুন লাগানোর জন্য প্রস্তুত হয়ে একটি খোলা গ্যাস সিলিন্ডারের ওপরে বসে থাকতে বলে। আর কোনো উপায় না পেয়ে কবিরের পরিবার পুলিশের সামনে স্বাভাবিক আচরণ করে আর পুলিশ সন্দেহজনক কিছু না দেখতে পেয়ে চলে যায়। অবশেষে কবির বনরাজকে তাদের ছেড়ে দেওয়ার জন্য টাকা আর গয়না দেয়, কিন্তু বনরাজ সেই টাকা পুড়িয়ে দেয় আর প্রকাশ করে যে বস্তুগত সম্পদের প্রতি তার কোনো আগ্রহ নেই, কারণ সে নিজেই শয়তান। তার ক্ষমতা দেখানোর জন্য সে তাকে একটি ছুরি আনতে বাধ্য করে এবং ঘুমন্ত অবস্থায় তাকে পাহারা দেওয়ার আদেশ দেয়। অবশেষে বনরাজ জাহ্নবীকে তার ভাইকে হত্যা করার আদেশ দেয়। আর এক ভয়াবহ মুহূর্তে বশীকরণের ভয়াবহ প্রভাবে জাহ্নবী অবশেষে ধ্রুবকে তার নিজের ভাইকে চিলেকোঠার ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই ভয়াবহ ঘটনার পরে কবির এবং জ্যোতি অবশেষে রাজি হয় এবং বনরাজকে জাহ্নবীকে তার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। জ্যোতি যখন ধ্রুবকে হাসপাতালে নিয়ে যায় তখন কবির বনরাজের ফোনে আগে লাগানো একটি ট্র্যাকার ট্র্যাক করে গোপনে বনরাজের পিছনে পিছনে একটি নির্জন আশ্রমে যায়। সেখানে কবির আবিষ্কার করে শয়তানের উপাসক বনরাজের বশীকরণের ক্ষমতা অসীম। তাই বনরাজের অধীনে থাকা 108 জন মেয়ের মধ্যে জাহ্নবীও একজন, যারা সকলেই সেই রাত্রে শয়তানের উদ্দেশ্যে বলি হওয়ার অপেক্ষায় রয়েছে। অবশেষে বনরাজ যখন কিছু কালো ভুডু পুতুল এবং একটি লাল ভুডু পুতুলকে শয়তানের উদ্দেশ্যে আগুনে আহুতি দিতে যাচ্ছিল, সেই সময় বনরাজ দেখতে পায় কবিরকে। কিন্তু তারপর কি হলো বনরাজের? আর কবির কি পারবে শয়তানের কবল থেকে সেই 108টি নিষ্পাপ মেয়েকে বাঁচাতে? বিকাশ বাহেল পরিচালিত এই শয়তান মুভিটি আপনি নিশ্চয়ই দেখেছেন, তাই এরপরে কবিরের সাথে কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কেমন লেগেছে আপনার শয়তান মুভিটি কমেন্টে আমায় জানাবেন। কিন্তু IMDb তো এই মুভির রেটিং দিয়েছে 6.5 আউট অফ 10। আপনি কত দেবেন? কমেন্টে আমাকে জানান আপনার পার্সোনাল রেটিং ফর শয়তান। আর পরের এপিসোডে এরকম কোনো আধিভৌতিক এবং আধিদৈবিক স্টোরির অরিজিন নিয়ে আবার আমাদের দেখা হবে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মিনি বচন।